ভারতের ইতিহাসে মগধের নাম প্রাচীনকাল থেকেই এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষায় মগধ নিয়ে বেশ কিছু প্রশ্ন আসে। এর আগে ষোড়শ মহাজনপদ বা 16 মহাজনপদাস নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা কি জানো এই মগধ বর্তমান ভারতবর্ষের কোন কোন এলাকা জুড়ে অবস্থিত ছিল? মগধে কোন কোন বংশ এবং রাজারা রাজত্ব করেছিল? মগধ কেনই বা এত শক্তিশালী এবং প্রধান কেন্দ্র ছিল? মগধ সুরক্ষিত থাকার কারণ কি? এই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেতে এবং সরকারি চাকরির পরীক্ষায় মগধ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে তা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাই, ইউ আর hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. Today's topic is মগধ, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি মগধ নিয়ে আলোচনা করব। মগধ ছিল বিহারের পাটনা ও গয়া জেলা নিয়ে গঠিত। ষোড়শ মহাজনপদের যে ষোড়শ মহাজনপদ বা 16টা মহাজনপদ গড়ে উঠেছিল, সেই ষোড়শ মহাজনপদের নাম হল অঙ্গ মগধ, কাশী কোশল, বৃজিমল্ল, চেদিবৎস, কুরুক পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার, কম্বোজ। প্রথম অবস্থায় ষোড়শ মহাজনপদের মধ্যে 4টি রাজ্য প্রধান হয়ে উঠেছিল। এই 4টি রাজ্য ছিল কোশল, মগধ, বৎস এবং অবন্তী। কিন্তু পরবর্তীকালে এই 4টির মধ্যে মগধ হয়ে ওঠে শ্রেষ্ঠ এবং এক অখণ্ড রাজ্য। মগধে রাজ্য বিস্তার নীতিকে উল্লেখযোগ্য রাজা হলেন হর্ষঙ্ক বংশের বিম্বিসার, অজাতশত্রু এবং শিশুনাগ বংশের শিশুনাগ, কালাশক এবং নন্দ বংশের মহাপদ্মনন্দ এবং শেষ হয় আমাদের ধননন্দকে দিয়ে। মগধের বিখ্যাত যিনি কূটনীতিবিদ ছিলেন তিনি হচ্ছেন বাস সাভারকার। চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন আমাদের কৌটিল্য। মগধ সুরক্ষিত ছিল কেন? চলো দেখে নেওয়া যাক যে মগধ সুরক্ষিত থাকার কারণ কি। মগধ সুরক্ষিত ছিল কারণ গঙ্গা, সোন ও চম্পা নদী মগধকে 3 দিক থেকে ঘিরে রেখেছিল। মগধের চারদিকে ছিল 5টি পাহাড় এবং পাথরের উঁচু প্রাচীর। পাটালিপুত্র ছিল গঙ্গা ও সোনের সঙ্গমস্থলে। মগধের কিছু বিখ্যাত অস্ত্রশস্ত্রের নাম চলো দেখে নেওয়া যাক। মগধের সময় মগধ সাম্রাজ্যে যে বিখ্যাত কিছু অস্ত্র ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মহাশিলা, কণ্টক, কাণ্ডার, রথ মুসল। মহাশিলা, কণ্টক, কাণ্ডার এবং রথ মুসল। ঐতিহাসিক রমিলা থাপারের মতে কৃষি অর্থনীতির ওপর নির্ভর করে একটি সাম্রাজ্যের কাঠামো গঠনের প্রথম সম্ভাবনা দেখা গিয়েছিল মগধে। মগধ বরাবরই গঙ্গাকে দখল করার উদ্দেশ্য নিয়ে এগিয়েছে এবং তাই কোশলকে পরাস্ত করে বারাণসী দখল করে গঙ্গার বেশিরভাগ মগধ অধিকার করে। লিচ্ছবিদের পরাস্ত করে বৈশালী দখল করলে গঙ্গার 2 উপকূল মগধের অধিকারে আসে। বিখ্যাত যে চম্পা বন্দরটি ছিল সেটিও কিন্তু মগধ দখল করে নিয়েছিল। এবার চলো দেখে নেওয়া যাক যে মগধে কোন কোন রাজবংশরা এসেছে। মৎস্য পুরাণে বলা হয়েছে মগধের আদি রাজবংশ ছিল শিশুনাগ বংশ, কিন্তু
বৌদ্ধ মহাবংশ এবং অশ্বঘোষের বুদ্ধচরিতে বলা আছে যে মগধের প্রথম বিখ্যাত বংশ হচ্ছেন হর্ষঙ্ক বংশ এবং হর্ষঙ্ক বংশই প্রথম মগধে রাজত্ব করেছে। চলো এবার তাহলে আমরা হর্ষঙ্ক বংশ সম্পর্কে জেনে নিই। হর্ষঙ্ক বংশের রাজত্বকালের সময়সীমা ছিল 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 544 বিসি টু 492 বিসি। এই হরিয়াঙ্কা ডাইনাস্টি বা হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার। বিম্বিসারকে বলা হতো শ্রেণিক বা শ্রোণিকা। এই বিম্বিসার রাজত্ব করেছিলেন 544 বিসি থেকে 492 বিসি পর্যন্ত, অর্থাৎ 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই বিম্বিসারই কিন্তু ছিলেন আমাদের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, অর্থাৎ হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনাস্টি এবং তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। দেখবে চাকরির পরীক্ষায় যদি প্রিভিয়াস ইয়ার WBCS এর কোয়েশ্চেন তোমরা সলভ করে থাকো তাহলে দেখবে যে গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন বা কোন রাজা ছিলেন সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে বা হয়, এবং সেক্ষেত্রে ইয়োর আনসার উইল বি বিম্বিসারা। বিম্বিসার কৌশল প্রিন্সেস কৌশল দেবীকে বিয়ে করেছিলেন এবং লিচ্ছবি বংশের তিনি ছেলানা সিস্টার অফ লিচ্ছবি হেড চেতাকাকেও বিয়ে করেছিলেন। তিনি কাশী সাম্রাজ্য দখল করেছিলেন অ্যাজ এ ডাউরি, অর্থাৎ পণ হিসেবে তিনি কিন্তু কাশী দখল করেন। ইভেন তিনি অঙ্গও জয়লাভ করেছিলেন। তার সময়কালে তিনি যেটি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটি হলো তিনি তার পার্সোনাল রয়্যাল ফিজিশিয়ান জীবককে উজ্জয়িনীর রাজার কাছে পাঠিয়েছিলেন এবং সেখানে অবন্তীর কিং প্রদ্যুৎ কিন্তু জন্ডিসে ভোগ করছিলেন, অর্থাৎ তিনি জন্ডিস হয়েছিল অবন্তীর রাজা প্রদ্যুতের। বিম্বিসারকে শ্রেণিকা বলা হয়। এই বিম্বিসারই কিন্তু আমাদের নতুন রাজগৃহ বলে একটা শহর নির্মাণ করেছিলেন। বিম্বিসারের পর হর্ষঙ্ক সাম্রাজ্যের বা হর্ষঙ্ক বংশের রাজা হন অজাতশত্রু এবং অজাতশত্রুর সময়সীমা বা সময়কাল হল 492 খ্রিস্টপূর্বাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 492 বিসি টু 460 বিসি। এই অজাতশত্রুকে আবার আমরা কুনিক নামে চিনি। অজাতশত্রুর সময়কালটা গুরুত্বপূর্ণ কারণ তার সময়ে 483 বিসিতে আমাদের প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজিত হয়েছিল এবং এই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজিত করেন আমাদের অজাতশত্রু 483 বিসিতে। অজাতশত্রুর পর হর্ষঙ্ক বংশের গুরুত্বপূর্ণ রাজা ছিলেন উদয়ীন। উদয়নের সময়কাল ছিল 460 বিসি থেকে 440 বিসি, অর্থাৎ 460 খ্রিস্টপূর্বাব্দ থেকে 440 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। উদয়ীন পাটালিপুত্র নগর স্থাপন করেন এবং সে কারণে কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ, তার নামটা ভারতবর্ষের ইতিহাসে জড়িয়ে রয়েছে কারণ তিনি পাটালিপুত্র নগরটি স্থাপন করেন। এরপর আমাদের হর্ষঙ্ক বংশের পর বিখ্যাত যে রাজবংশটি আসে সেটি হলো শিশুনাগ বংশ। শিশুনাগ বংশ হচ্ছে আমাদের হর্ষঙ্ক বংশের নেক্সট ডাইনাস্টি। হর্ষঙ্ক বংশের পর নেক্সট ডাইনাস্টি। শিশুনাগ ছিলেন একজন নাগ দশক আনওয়ার্দি রুলার থাকার কারণে
পরবর্তীকালে শিশুনাগ নাগবংশের প্রতিষ্ঠা শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন এবং এই শিশুনাগ বংশের সবথেকে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত রাজা হলেন কালাশোক বা কাকবর্ণ এবং তার রাজত্বকাল গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ তার সময়কালেই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল বৈশালীতে 383 বিসিতে অর্থাৎ 383 খ্রিস্টপূর্বাব্দে। যেরকমভাবে আমরা জেনেছিলাম যে অজাতশত্রুর সময় অর্থাৎ 483 বিসিতে প্রথম বুদ্ধিস্ট সম্মেলন হয়েছিল রাজগৃহ বা গিরভিরাজে, ঠিক একই রকমভাবে কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল বৈশালীতে 383 বিসিতে, রাইট। শিশুনাগ বংশের পর মগধের যে বংশ রাজত্ব করতে আসে সেটি হলো নন্দ বংশ এবং এই নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা হলেন মহাপদ্মনন্দ, যিনি ছিলেন এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা। মহাপদ্মনন্দকে উগ্রসেনা বলা হয়ে থাকে, যেরকম বিম্বিসারকে শ্রেণিক বলা হয়, অজাতশত্রুকে কুনিক বলা হয়, ঠিক একই রকমভাবে মহাপদ্মনন্দকে উগ্রসেনা বলা হয়, কারণ পালি টেক্সটে তাকে বলা হয়েছে বা তার নামে লেখা হয়েছে যে তার একটা বিশাল বড় আর্মি ছিল, এ কারণেই তাকে উগ্রসেনা বলা হয়ে থাকে। এর পাশাপাশি মহাপদ্মনন্দকে সর্বক্ষত্রনাটকও বলা হয়ে থাকে বা সর্বক্ষত্রনাটক, আপরুটার অফ অল দ্য ক্ষত্রিয়, কারণ তিনি সব ক্ষত্রিয়কে উৎখাত করেছিলেন, তাই তাকে বলা হয় সর্বক্ষত্রনাটক। পুরাণে মহাপদ্মনন্দকে আবার একরাটও বলা হয়েছে। এই একরাট কথার অর্থ হল সোল মনার্ক। এরপর মহাপদ্মনন্দের পর তার আটজন ছেলে রাজত্বে বসে এসেছিলেন, কিন্তু এদের মধ্যে প্রধান ছিলেন বা শেষ শ্রেষ্ঠ রাজা ছিলেন ধননন্দ। এই ধননন্দের সময়ই আমাদের ভারতবর্ষে 326 বিসিতে আলেকজান্ডার আক্রমণ করেন, কিন্তু আলেকজান্ডারের আক্রমণের পাশাপাশি বা আলেকজান্ডারের আক্রমণের আগে ইরানের দারিউসও কিন্তু আক্রমণ করেছিল। দারিউস 518 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 518 বিসিতে পারস্য রাজার পক্ষ থেকে ভারত আক্রমণ করে। দারিউস পাঞ্জাব, ইন্দাস, সিন্ধ সহ মোট 20টি অঙ্গরাজ্য জয় করেছিল এবং মোট 360 ভরি সোনা লাভ করেছিল। এরপর চলে আসা যাক আলেকজান্ডারের আক্রমণ নিয়ে। আলেকজান্ডার 326 বিসিতে ভারতে আক্রমণ করেন এবং ভারতবর্ষে তিনি 19 মাস থেকেছিলেন। আলেকজান্ডারের ভারত আক্রমণ করাকালীন তক্ষশিলা এবং অভিসারার রাজারা আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু পুরু আত্মসমর্পণ করেননি। সে কারণে আলেকজান্ডারের সাথে পুরুর এক যুদ্ধ ঘটে এবং সেই যুদ্ধ আমরা জেনে থাকি বিতস্তার যুদ্ধ নামে বা ব্যাটেল অফ হিদাসপাস অথবা ব্যাটেল অফ বিতস্তা, অথবা যেহেতু এই যুদ্ধটি ঝিলাম নদীর তীরে সংঘটিত হয়েছিল তাই এই যুদ্ধের অপর নাম ব্যাটেল অফ ঝিলাম। পরবর্তীকালে আলেকজান্ডার বাড়ি ফেরার পথে ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 323 বিসিতে মাত্র 33 বছর বয়সে মারা যান। তাহলে এই হলো আমাদের মগধের হিস্ট্রি। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep sharing and keep studying. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.